Assalamu alaikum. Dear friend, today I will discuss the self-assessment of wages and benefit. There are near about 120 questions in this area. It's very difficult to discuss all the questions in the same video. So I have decided to make two videos, wages and benefit, part 1 and part 2. Now I will describe 1 to 62 questions in this video, and rest of the question 63 to 120 will be described wages and benefit part 2. Dear friend, as previous, I will enter the active accredited host or Worldly platform by using user ID and password. Then go to dashboard, then click assessment part and go to the wages and benefit area. I will discuss all the questions in Bengali for our better understanding. Now I will discuss all the questions one by one. First question. Question number 8. Please select the facility applicable 3-letter currency code. কারেন্সি কোড মুদ্রা কোডের 3টি লেটারকে সিলেক্ট করতে বলা হয়েছে। বাংলাদেশি টাকা, এখানে বিডিটি, আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন পাবো, এখান থেকে বিডিটি সিলেক্ট করব। বিডিটি হলো বাংলাদেশি টাকা কারেন্সি কোড। 2 নম্বরে, does the facility maintain only one accurate payroll record? Does the facility maintain only one accurate payroll record? এখানে হবে কোশ্চেনটা হবে ইয়েস, কারণ হলো ফ্যাসিলিটি কি একটা সঠিক পেরোল রেকর্ড মেনটেন করে? অবশ্যই প্রতিটা প্রতিষ্ঠানই একটা সঠিক পেরোল রেকর্ড মেনটেন করে থাকে, তাহলে অ্যান্সারটা হবে ইয়েস। ডাজ দ্য ফ্যাসিলিটি ফলো এনি অফ দ্য ফলোয়িং প্র্যাকটিস রিলেটেড টু মেনটেনিং পেরোল রেকর্ড? ফ্যাসিলিটি কি পেরোল রেকর্ড সম্পর্কিত নিম্নলিখিত কোনো প্র্যাকটিস অনুসরণ করে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যদি অনুসরণ করে থাকে, যেটা অনুসরণ করে থাকে সেটা এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 3 নম্বরে, পেরোল রেকর্ডস ফর ইচ ওয়ার্কার আর মেনটেন ফর অ্যাট লিস্ট দ্য লাস্ট 12 মান্থ। ওয়ার্কারদের পেরোল রেকর্ড অন্তত কি প্রিভিয়াস 12 মাস মেনটেন করা হয়? এটা আমি মেনটেন করে থাকি, কারণ হলো পেরোল রেকর্ড যে সফটওয়্যারে, অনেক সফটওয়্যার আছে যতদিন যাবত সফটওয়্যার চালাচ্ছে, 15 বছর 20 বছর, সব রেকর্ডই সফটওয়্যারে আছে। আর অডিটের ক্ষেত্রে মিনিমাম 1 বছর তো রাখতেই হবে। তো এটা আমরা প্র্যাকটিস করে থাকি, সো এটা আমরা এক্স দিয়ে সিলেক্ট করব। এই কোশ্চেনের নিচে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে 2টা অপশন পাবেন, এক্স এবং চুজ। তো যেহেতু আমরা এটা প্র্যাকটিস করে থাকি, কারণ প্রতিটা প্রতিষ্ঠানেই এটা মিনিমাম 1 বছর পেরোল রেকর্ড সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রে এটা আমরা প্র্যাকটিসে আছে, আমরা এক্স দিয়ে সিলেক্ট করব। 4 নম্বরে, পেরোল রেকর্ড আর কনসিস্টেন্ট উইথ অ্যাটেন্ডেন্স রেকর্ড অ্যান্ড আদার রেকর্ড। পেরোল রেকর্ড, অ্যাটেন্ডেন্স রেকর্ড এবং আদার রেকর্ডের মধ্যে কি সামঞ্জস্যপূর্ণ? মিল আছে কি? অবশ্যই মিল থাকতে হবে, কারণ পেরোল রেকর্ডের সাথে অ্যাটেন্ডেন্সের তো মিল থাকবে, স্যালারি শিটের সাথে অ্যাটেন্ডেন্সের তো মিল থাকবে। তো এটাও আমরা প্র্যাকটিস করে থাকি। তো এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে 2টা অপশন পাবো, চুজ এবং এক্স। আমরা এক্স সিলেক্ট করবো, যেটা প্র্যাকটিস করি সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। পেরোল রেকর্ড ডু নট শো all the type of social insurance the worker are paid. সামাজিক ইন্স্যুরেন্স, সামাজিক বীমা বা সামাজিক ইন্স্যুরেন্সের ক্ষেত্রে শ্রমিকদের যেটা পরিশোধ করে সেটা কি পেরোল রেকর্ডে দেখানো হয়? 5 নম্বর কোশ্চেন। আসলে সামাজিক বীমার ক্ষেত্রে শ্রমিকরা কোনো ধরনের পেমেন্ট পরিশোধ করে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ধরনের সামাজিক বীমা নেই আর পরিশোধও করে না। এক্ষেত্রে আমরা লিখবো নট অ্যাপ্লিকেবল, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। 6 নম্বরে, নন অফ দ্য অ্যাবভ, উপরের একটাও না। না, এটা আমরা চুজ রাখবো, কারণ উপরের তো অনেকগুলোই আমরা সিলেক্ট করেছি, আমাদের প্র্যাকটিসে আছে, সেক্ষেত্রে এটা হবে না, এটা আমরা চুজ থাকবো। 7 নম্বর কোশ্চেন, মিনিমাম ওয়েজেস নিয়ে কোশ্চেন। 7 নম্বর, ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু পে এনি ওয়ার্কার অ্যাট লিস্ট দ্য লিগাল মিনিমাম ওয়েজেস ফর এনি রেগুলার আওয়ার্স ওয়ার্ক? ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু পে এনি ওয়ার্কার, ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু পে, ফ্যাসিলিটি কি পরিশোধ করতে ব্যর্থ? এনি ওয়ার্কার, কোনো শ্রমিকদের, অ্যাট লিস্ট দ্য লিগ্যাল মিনিমাম ওয়েজেস, অন্তত ন্যূনতম মজুরি, ফর এনি রেগুলার আওয়ার্স ওয়ার্ক,
সাধারণ কর্মঘণ্টার ক্ষেত্রে। তাহলে সাধারণ কর্মঘণ্টায় লিগ্যাল মিনিমাম ওয়েজেস হলো 12,500। 4 নম্বর গ্রেডে। 3 নম্বর গ্রেডে হলো 13,550, 2 নম্বরে হলো 14,273, 1 নম্বর গ্রেডে 15,035। এই যে লিগ্যাল মিনিমাম ওয়েজেস দেওয়া আছে সাধারণ কর্মঘণ্টার ক্ষেত্রে, এটা কি মালিক পরিশোধ করতে ব্যর্থ? না, ব্যর্থ নয়। এটা অ্যান্সার হবে নো, ব্যর্থ না। 8 নম্বরে, is the facility fail to pay any worker at least the basic wages regarding under the employment contract for any regular hours of work? বলছে ফ্যাসিলিটি কি পরিশোধ করতে ব্যর্থ বেসিক ওয়েজেস রিগার্ড আন্ডার দেয়ার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে চুক্তি, যে মজুরির কথা যেটা বলা আছে সাধারণ কর্মঘণ্টার ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ কর্মঘণ্টার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে মজুরির কথা বলা হয়েছে সেটা কি ফ্যাসিলিটি দিতে ব্যর্থ? না, ব্যর্থ না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে নিয়োগের সময় যে মজুরির কথা ঘোষণা করা হয় মালিক সেটাই পরিশোধ করে, এটাও হবে নো, ব্যর্থ নই। Is the facility fail to pay any worker at least the basic wages record under the collective bargaining agent for any regular hours of work? সাধারণ কর্মঘণ্টার ক্ষেত্রে সিবিএ মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট যে বেসিক মজুরির কথা বলা হয়েছে সেটা দিতে কি মালিক ব্যর্থ? এটা নট অ্যাপ্লিকেবল, কারণ যে প্রতিষ্ঠানে সিবিএ নাই সেখানে হলো মিনিমাম ওয়েজেস গেজেট যেটা আছে সেটা ব্যবহার করা হয়। তো অধিকাংশ ফ্যাক্টরিতেই সিবিএ নাই, তারা মিনিমাম ওয়েজেস গেজেট ফলো করে, এটা হবে নট অ্যাপ্লিকেবল। যে প্রতিষ্ঠানে সিবিএ নেই, তারা যে প্রতিষ্ঠানে সিবিএ আছে সে প্রতিষ্ঠান তো অবশ্যই সিবিএ এর সাথে মালিকের যে মজুরি নিয়ে যে চুক্তি হয় সেটা তারা মেনে চলে। তাদের সিবিএ নাই, তারা লিখবে নট অ্যাপ্লিকেবল। 10 নম্বরে, ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু পে ওয়ার্কার ওভারটাইম in line with legal requirement, overtime rate and type of overtime? মানে ফ্যাসিলিটি কি ব্যর্থ টু পে ওয়ার্কার ওভারটাইম? ফ্যাসিলিটি কি ওভারটাইম পরিশোধ করতে ব্যর্থ ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, মানে আইনে যে রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে ওভারটাইম সম্পর্কে, যেমন ওভারটাইমের হার, ওভারটাইমের ধরন, এটা পরিশোধ করতে কি মালিক ব্যর্থ? অ্যান্সারটা হবে নো, মালিক পরিশোধ করতে ব্যর্থ না। 11 নম্বরে, ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু পে ওয়ার্কার accurately for any of this type of overtime hours as legally required: ordinary overtime hours performed at night, overtime hours performed on weekly rest day, overtime hour performed on public holiday। মানে এখানে অনেক ধরনের ওভারটাইমের কথা বলা হয়েছে। মানে সাধারণ কর্মঘণ্টা মানে 2 ঘন্টা যেটা থাকে, এবার সে নাইটের যে ওভারটাইম থাকে, এবার উইকেন্ডে মানে সাপ্তাহিক ছুটির দিনে যদি ওভারটাইম করে থাকে, পাবলিক হলিডে বা ফেস্টিভ্যাল হলিডে যদি ওভারটাইম করে থাকে, সেখানে লতে এই যে ভিন্ন ভিন্ন ওভারটাইমের ক্ষেত্রে যে পেমেন্টের কথা লতে বলা হয়েছে সেটা কি সঠিকভাবে মালিক পরিশোধ করতে কি ব্যর্থ? অ্যান্সারটা হবে নো। যদি ওভারটাইম করে থাকে নাইটে, তাহলে নাইটের যেভাবে বলা আছে ফ্রাইডেতে সাপ্তাহিক ছুটির দিনে ওভারটাইম করে যেভাবে পেমেন্টের কথা বলা আছে সেভাবে মালিক পরিশোধ করতে ব্যর্থ নয়, সক্ষম। তাহলে এখানে হবে অ্যান্সারটা হবে নো। 12 নম্বরে, আর ওভারটাইম আওয়ার্স পেইড at premium rate of at least 1.25 times the basic rate। এখানে বলা হয়েছে যে 1.5 মানে 125%, বেসিকের থেকে মানে আমরা যে ওভারটাইমের হারটা দেই এটা কি অন্তত 125%, মিনিমাম তো 125% আমরা দেই কি? অ্যান্সারটা হবে আসলে ইয়েস, কারণ আমরা শুধু 125% না, আমরা 200% দিই। এর অর্থ হলো আমরা ওভারটাইম দেই বেসিকের ডাবল হারে, ডাবল মানে 200%। কারো যদি ওভারটাইমের হার নর্মালি বের হয় 32 টাকা, তো আমরা দেই 64 টাকা, কারণ আমরা ওভারটাইম দিই বেসিকের ডাবল হারে। আর এখানে বলছি কি আপনারা কি বেসিকের 125% হারে দেন, মানে 1.25 টাইমস দেন, এখানে টাইমস মানে এরকম অর্থ বোঝাবে না, 1.25 টাইমস তার বেসিক রেট, বেসিকের থেকে কি বেসিক রেটের থেকে 125% হারে দেন, এটা হবে যে ইয়েস, আমরা 125% শুধু না, আমরা 200% পর্যন্ত দিই। 14 নম্বরে, is the facility fail to pay worker premium pay as legally required based on worker competence, experience, skill, training and the nature of work? আচ্ছা, ফ্যাসিলিটিকে পরিশোধ করতে ব্যর্থ যেটা আইনে বলা আছে as legally required, যেটা legally required যেটা ওয়ার্কারদের, এটা হচ্ছে কম্পিটেন্স, এক্সপিরিয়েন্স, স্কিল, ট্রেনিং এর নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ শ্রমিকদের দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং কাজের যে ধরন, এই অনুযায়ী কি মালিক মানে তাদেরকে পেমেন্ট পরিশোধ করতে ব্যর্থ? না, ব্যর্থ না। শ্রমিকরা যে
স্কিলের, যে যে এক্সপিরিয়েন্সের, যে যে ট্রেনিংয়ের, যেভাবে যে কাজের ধরন, সেই অনুযায়ী মালিক পরিশোধ করতে সক্ষম। তো অ্যান্সারটা হবে নো, মালিক ব্যর্থ নয়। আর ওয়ার্কার পে ফর অল ওয়ার্কার রিলেটেড অ্যাক্টিভিটিস আউটসাইড দ্য রেগুলার ওয়ার্কিং আওয়ার। আর ওয়ার্কার পেড, শ্রমিকদেরকে পরিশোধ করা হয় ফর অল ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটিস, মানে তার কাজ সম্পর্কিত কোনো কার্যক্রম, আউটসাইড দ্য রেগুলার ওয়ার্কিং আওয়ার, সাধারণ কার্যক্রমের বাহিরে। এটার ব্যাখ্যাটা এরকম হবে যে একজন সুইং মেশিন অপারেটর, তার কাজ হলো মেশিন সেলাই করা। এখন এই মেশিন সেলাইয়ের কাজের ফাঁকে যদি তার কাজেরই কোনো তার কাজের সম্পর্কিত অন্য কোনো কাজ, সেটা হতে পারে প্রতিষ্ঠানের কোনো ম্যানেজমেন্টের মিটিংয়ে বসলো, অথবা সে ট্রেনিংয়ে গেল, অথবা ব্রেস্ট ফিটিংয়ে গেল, অথবা তার পিপি পড়ার জন্য 10 মিনিট সময় ব্যয় করলো, তাহলে এই যে তার সাধারণ কাজ হলো তার সুইং করা, কিন্তু এর বাইরেও তার কাজের রিলেটেড অন্য একটা কাজ করে আসলো, মিটিং করে আসলো, ট্রেনিং করে আসলো, তার বাচ্চাকে ব্রেস্ট ফিটিং করাই আসলো, পিপি পরে আসলো, ক্লিনিং করে আসলো, তার কাজের জায়গাটা পরিষ্কার করলো, এই যে 10-15 মিনিট, আধা ঘন্টা সময় লাগলো, এই জন্য কি আমরা তাকে পেমেন্ট পরিশোধ করে থাকি? শ্রমিককে কি এই সময়ের জন্য পেমেন্ট পায়? অবশ্যই পায়। এটা হবে ইয়েস। 16 নম্বরে, আর ওভারটাইম অ্যালাউন্স প্রোভাইডেড পেইড ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, মানে ওভারটাইমের যে অ্যালাউন্সটা, মানে ভাতাটা কি আইনের সাথে সামঞ্জস্য রেখে পরিশোধ করা হয়? অবশ্যই। আইনে যেভাবে বলা হয়েছে যে ওভারটাইমের হার হয় বেসিকে ডাবল হারে, যেভাবে যেটা বলা হয়েছে সেভাবে পরিশোধ করা হয়। হাউ ডাজ দ্য ফ্যাসিলিটি ডিফাইন ওয়েজেস গ্রেড বা লেভেল? ফ্যাসিলিটি কিভাবে ওয়েজেস গ্রেড বা লেভেলটাকে ডিফাইন করে থাকে? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এইভাবে করে, না স্কিলড, সেমি স্কিল, আনস্কিল বা আদার্স, কোনগুলো করে? এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন পাবেন। অবশ্যই আমরা দেবো হলো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এই অপশনটা দেবো, কারণ আমরা এইভাবেই আসলে ডিফাইন করে থাকি অর্ডারকে, যে এটা 4 গ্রেডের অপারেটর, এটা 2 গ্রেডের অপারেটর, 3 গ্রেডের অপারেটর, ঠিক আছে? আর আমরা ওইভাবে পেমেন্টটা করি যে 4 গ্রেডের অপারেটরের বেতন হয় 12,500, 2 গ্রেডের বেতন হবে 14,273, এভাবেই আমরা ডিফাইন করে থাকি। তাহলে এটা অ্যান্সার হবে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এই অপশনটা আমরা সিলেক্ট করব। হাউ মেনি ওয়েজেস গ্রেড বা লেভেল ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ? ফ্যাসিলিটির কত ধরনের ওয়েজেস গ্রেড বা লেভেল আছে? 4টা আছে আমাদের, গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত। 19 নম্বর, টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন ওয়েজেস লেভেল গ্রেড 1। এটা সহজ, যে আপনাদের গ্রেড 1 এ টোটাল মানে ওয়ার্কার কত, ওয়ার্কারের সংখ্যা কত। 20 নম্বরে আছে টোটাল নাম্বার অফ ফিমেল ওয়ার্কার ইন দ্য ওয়েজেস গ্রেড লেভেল 1। আবার 1 নম্বর গ্রেডে ফিমেল ওয়ার্কার কত? টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন ওয়েজেস গ্রেড লেভেল 2, মানে 2 নম্বর গ্রেডে আপনার টোটাল ওয়ার্কার কত? নাম্বার অফ ফিমেল ওয়ার্কার ইন ওয়েজেস গ্রেড লেভেল 2, মানে 2 নম্বর গ্রেডে ফিমেল ওয়ার্কার কত। এরকম প্রত্যেকটা গ্রেডের মোটা ওয়ার্কার কত, ফিমেল ওয়ার্কার কত, এভাবে আমাদের এখানে বলা হয়েছে। এটা সফটওয়্যার দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। তবে এইখানে যেটা আপনাকে বুঝতে হবে, 19 নম্বর কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ি, তাহলে বুঝবো আমরা। টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন ওয়েজেস গ্রেড লেভেল 1, আবার লেখছে লোয়েস্ট ওয়েজেস গ্রেড লেভেল। এটাই হলো যে একটু বোঝার সমস্যা। সেটা হলো লোয়েস্ট ওয়েজেস গ্রেড লেভেল, সর্বনিম্ন মজুরি গ্রেড। আবার লেভেল 1 লেখছে। আসলে তো আমাদের যে বাংলাদেশের যে ওয়েজেস গ্রেড যেটা আছে, এখানে তো গ্রেড 1 তো সর্বোচ্চ মজুরি, হাইয়েস্ট ওয়েজেস গ্রেড লেভেল। গ্রেড 1 এ আমরা বেতন দিই হলো 15,035, আর লোয়েস্ট ওয়েজেস গ্রেড হলো নাম্বার 4, আমরা বেতন দিই 12,500। তাহলে আমরা এখানে কোনটা দেবো? গ্রেড 1 এর যে 15,035 বেতন আছে, এই লেভেলে কত ওয়ার্কার আছে সেটা বসাবো, না লোয়েস্ট ওয়েজেস গ্রেড লেভেল মানে 4 নম্বর গ্রেড যেখানে 12,500 বেতন পায়, ওই গ্রেডের অপারেটরের সংখ্যা বসাবো, ওই গ্রেডের শ্রমিকদের সংখ্যা বসাবো? এখানে আপনাকে বুঝতে হবে লোয়েস্ট ওয়েজেস গ্রেড, যদিও গ্রেড সে 1 লিখেছে, সে তারা স্পেসিফিক মনে করে গ্রেড 1 মানে লোয়েস্ট ওয়েজেস গ্রেড, সেই হিসেবে তারা এখানে গ্রেড 1 দিয়েছে, কিন্তু ব্র্যাকেটে বলে দিচ্ছে লোয়েস্ট ওয়েজেস গ্রেড লেভেল। তাহলে আমাকে এই গ্রেড 1 বললেও আমাকে গ্রেড 4 নাম্বার গ্রেডে লোয়েস্ট ওয়েজের যে গ্রেডটা আছে সহকারী অপারেটর, ওই গ্রেডের সংখ্যা এখানে বসাতে হবে, ঠিক আছে? 20 নম্বরও সেম ভাবে, নাম্বার অফ ফিমেল ওয়ার্কার ইন ওয়েজেস গ্রেড লেভেল 1, লোয়েস্ট ওয়েজেস গ্রেড। এর মানে হলো আপনার যে 4 নাম্বার গ্রেডে, মানে অ্যাসিস্ট্যান্ট অপারেটরের যে গ্রেডটা আছে, ও যেখানে 12,500 টাকা বেতন, ওই গ্রেডের ফিমেল ওয়ার্কারের সংখ্যা কত, এইটা চাইছে, ঠিক আছে? যদিও তারা গ্রেড 1 লেখছে, বাট তারা বুঝাইতে চাচ্ছে যে লোয়েস্ট ওয়েজেস গ্রেড। আচ্ছা, এবার টোটাল নাম্বার অফ ওয়ার্কার ইন ওয়েজেস লেভেল 3, এই 3 নাম্বার গ্রেডে যেটা সেটা বসাবেন। নাম্বার অফ ফিমেল ওয়ার্কার ইন, সেম ভাবে
নাম্বার অফ ফিমেল ওয়ার্কার ইন ওয়েজেস লেভেল গ্রেড 3, 3 নম্বর গ্রেডে ফিমেল ওয়ার্কার সংখ্যা। আর নাম্বার অফ ওয়ার্কার ইন ওয়েজেস লেভেল গ্রেড 4, 4 নম্বর যেটা আছে এভাবে। এখন একটু বলে নিই, শুধু একটার ক্ষেত্রে না, এরকম টোটালটাই হলো যে উল্টে যাবে, যে আপনার 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এখানে গ্রেড নাম্বার 1 যেটা বলছে সেটা হলো আমাদের হিসেবে গ্রেড নাম্বার 4, আর এই এসএলসিবি 2 নম্বর গ্রেড যেটা বলছে সেটা হলো আমাদের হবে গ্রেড নাম্বার 3, আর এখানে 3 যেটা বলছে সেটা হবে আমাদের গ্রেড নাম্বার 2, এখানে 4 যেটা বলছে সেটা আমাদের হবে গ্রেড নাম্বার 1। ঠিক আছে, মানে এসএলসিপির গ্রেড নাম্বার 1 এটা হলো লোয়েস্ট ওয়েজেস গ্রেড, কিন্তু আমাদের হচ্ছে লোয়েস্ট ওয়েজেস গ্রেড হলো গ্রেড নাম্বার 4, তাই 1 হবে 4, এভাবে চেঞ্জ হয়ে যাবে পুরোটাই। 2 হবে আমাদের 3, ওদের 3 হবে আমাদের 2, আর ওদের 4 নম্বর গ্রেডে যেটা আছে সেটা আমাদের সর্বোচ্চ, মানে ওয়েজেস গ্রেড 1 নম্বর গ্রেড। এইভাবে শ্রমিকের সংখ্যা এবং ফিমেলের সংখ্যা বসাবে। মনে হয় বুঝতে পেরেছেন। ওয়েজেস ডাটা বা লোয়েস্ট, সর্বনিম্ন মজুরি তথ্য। লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল, এভারেজ মান্থলি বেসিক ওয়েজেস যেটা চেয়েছে। লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল, এভারেজ মান্থলি বেসিক ওয়েজেস মেল। এখানে এভারেজ মান্থলি বেসিক ওয়েজেস, এভারেজ মান্থলি বেসিক ওয়েজেস এটা একটা বুঝতে হবে। আর বেসিক ওয়েজেস, এভারেজটা বলতে কি বোঝায়? এসএলসিপির এভারেজ বলতে বুঝাইছে এভারেজ মান্থলি মিন্স দ্য এভারেজ ক্যালকুলেটেড বাই মান্থ টেকিং এ পিরিয়ড অফ 12 মান্থ ইন অ্যাকাউন্ট। এভারেজ বলতে বুঝাইছে প্রিভিয়াস 12 মাসের গড়, প্রিভিয়াস 12 মাসের গড়। আর বেসিক ওয়েজেস মিন্স দ্য রেট অফ এ পে ফর এ স্ট্যান্ডার্ড ওয়ার্ক পিরিয়ড এক্সক্লুডিং এডিশনাল পেমেন্ট লাইক বোনাস এবং ওভারটাইম। আমরা বেসিক বলতে বুঝি যার বেতন 12,500, সেখান থেকে 2,450 বাদ দিয়ে যেটা থাকে সেটাকে 1.5 দিয়ে ভাগ করি, তাহলে কি বলে বেসিক বের হয়। 12,500 যার মজুরি তার বেসিক হয় 6,700, এটা বেসিক বুঝি। কিন্তু এসএলসিবিতে বেসিক বলতে এরকম বেসিককে বোঝানো হয় নাই। এখানে বেসিক বলতে বোঝানো হয়েছে বেসিক মিন্স দ্য রেট অফ পে ফর এ স্ট্যান্ডার্ড ওয়ার্ক পিরিয়ড, মানে একটা সাধারণ কার্যক্রমের বিনিময়ে যে মজুরিটা প্রদান করা হয়। আমাদের সাধারণ যে ওয়ার্কিং আওয়ার এটা হলো 8 ঘন্টা, এই 8 ঘন্টার জন্য আমরা লোয়েস্ট ওয়েজেস গ্রেড 4 নম্বরের মজুরি দিই 12,500। এই 12,500 আমাদের এটা হলো মোট মজুরি বা গ্রোস স্যালারি, এইটাই এসএলসিবিতে বেসিক হিসেবে বোঝানো হচ্ছে। কিন্তু যোগ হবে না বোনাস এবং ওভারটাইম, তাহলে 12,500 ভিতরে বোনাস নাই, ওভারটাইম নাই। তাহলে আমরা মনে করব এসএলসিবিতে বেসিক ওয়েজেস যেটা বললেও আমাদের এটাকে গ্রোস ওয়েজেস মানে মোট মজুরি যেটা আছে সেটাকেই বোঝানো হবে, মানে বুঝতে হবে। এখানে ওটিও আসবে না আর বোনাস টোনাস আসবে না, শুধু হলো গ্রোস ওয়েজেসটা আসবে। তা দুইটা জিনিস, একটা বেসিক ওয়েজেস আর একটা হলো এভারেজ। আর এভারেজ বলতে বলছি প্রিভিয়াস 12 মাসের গড়। আচ্ছা, তাহলে কোশ্চেনের 27 নম্বরে কি চেয়েছে আমার কাছে? লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল এভারেজ মান্থলি বেসিক ওয়েজেস মেল, মানে পুরুষ শ্রমিকদের মাসিক গড় মজুরি কত এটা চাচ্ছে। তাহলে প্রিভিয়াস 12 মাসের এটা বের করবো কি করে? প্রিভিয়াস 12 মাসের যদি গড় মজুরি আমাকে চায়, তাহলে আমাকে বের করতে হবে মেল মানে পুরুষ শ্রমিকদের প্রিভিয়াস 1 বছরের 12 মাসের মোট মজুরিকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের গড় বের হবে। তাকে যদি আবার আমি টোটাল মেল ওয়ার্কার দ্বারা ভাগ করি তাহলে একজনের গড় মজুরি বের হবে। ঠিক আছে, এই হলো এসএলসিবি এভাবে চাচ্ছে। তাই এটা একটা পদ্ধতি, এটা যেহেতু এসএলসিবি এভাবেই বলছে। আর আমি যেটা বলবো শর্ট পদ্ধতি, বা এসএলসিবি কিন্তু এটাকে সাপোর্ট করে না। এসএলসিবি চাচ্ছে যে টোটাল প্রিভিয়াস 12 মাসের মোট মজুরিকে যোগ করে নাও, তারপরে 12 দিয়ে ভাগ করে 1 মাসের গড় বের করে, তারপরে হলো টোটাল মেল ওয়ার্কার দ্বারা ভাগ করে একজনের মাসিক গড় মজুরি বের করে। তারপরও এটা যদি অনেক কঠিন হয়ে থাকে তাহলে এইভাবে করা যেতে পারে। সেটা হলো যে মেল ওয়ার্কারদের প্রিভিয়াস 12 মাসের সর্বনিম্ন মজুরি এবং সর্বোচ্চ মজুরি। তাহলে সর্বনিম্ন মজুরি 12,500 লোয়েস্ট ওয়েজেস গ্রেডের, এবং সর্বোচ্চ মজুরি 12,500। ওখানে অনেকে হয়তো একটি ইনক্রিমেন্ট পেতে পারে, 13,000 সামথিং হতে পারে। 12,500 আর 4,000 সামথিং এই দুটো যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে 12,950 বা অন্য কিছু আসতে পারে, আপনি সেটাও বসাতে পারেন। তো
তবে যেটা আপনি বসাবেন সেটা অবশ্যই আপনি যখন সেলফ অ্যাসেসমেন্ট করবেন অবশ্যই আপনি এক্সেল শিটে এই ডাটাগুলো সংরক্ষণ করে রাখবেন। যখন ভেরিফিকেশনে আসবে আপনাকে এভাবেই অডিটররা কোশ্চেন করবে, আপনি ওই ইনফরমেশনগুলোই আপনাকে দিতে হবে যেটা আপনি সেলফ অ্যাসেসমেন্টে করেছেন। এবার লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল, অ্যাভারেজ মান্থলি বেসিক ওয়েজেস ফিমেল, একদম সাদা প্রিভিয়াস কোশ্চেনটার মতো। এখানে চাচ্ছে মেল ওয়ার্কারের, এখানে ফিমেল ওয়ার্কারের, মানে প্রিভিয়াস 12 মাসের ফিমেল ওয়ার্কারদের মোট মজুরিকে 12 দিয়ে ভাগ করে 1 মাসের গড় বের হবে, তাকে আবার টোটাল ফিমেল ওয়ার্কার দ্বারা ভাগ করলে একজনের গড় বের হবে। আরেকটা পদ্ধতি হলো প্রিভিয়াস 12 মাসের মধ্যে ফিমেল ওয়ার্কারদের সর্বনিম্ন মোট মজুরি এবং সর্বোচ্চ মোট মজুরি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারে। এবার আছে লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল, অ্যাভারেজ মান্থলি ওভারটাইম আর্নিং মেল, মানে মেল ওয়ার্কারদের মানে গড় মাসিক ওভারটাইমের পরিমাণ কত, মানে ওভারটাইমের আয় কত, এটা চাচ্ছি। আগে তো নিয়েছিলাম মোট মজুরি, আর হচ্ছে ওভারটাইম নিয়ে। এখন এই ওভারটাইম হলো এভাবে বের করবেন, যেহেতু আমরা জানি গড় মানে প্রিভিয়াস 12 মাস, তাহলে মেল পুরুষ শ্রমিকদের প্রিভিয়াস 12 মাসের টোটাল ওভারটাইমের টাকাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের ওভারটাইমের গড় বের হবে। তাকে যদি আবার টোটাল মেল ওয়ার্কার দ্বারা ভাগ করেন তাহলে 1 মাসের মেল ওয়ার্কারের একজনের গড় মজুরি বের হবে, গড় ওভারটাইম বের হবে। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা আগের যে মডিউলটা ছিল ওইখানে আপনি ওভারটাইমের ডিক্লেয়ার করছেন যে মান্থলি ওভারটাইম কত, গড় ওভারটাইম কত, আগে আপনি ডিক্লেয়ার করে আসছেন আগের মডিউলে। তো ওভারটাইম যদি আপনি দেখান যে আপনার ওভারটাইম হলো ডেইলি 4 ঘন্টা, তো ডেইলি 4 ঘন্টা যদি আমি ওভারটাইম দেখাই আসেন তাহলে 26 দিনে ওভারটাইম হচ্ছে কত, 104 ঘন্টা। আর সর্বনিম্ন যে মজুরিটা আছে তার গড় মজুরি পাইছিলেন কত, এই 12,950। 12,950 যদি গড় মজুরি হয় লোয়েস্ট ওয়েজেস গ্রেডের, তাহলে ওভারটাইমের হার হয় কত, ওভারটাইমের হার মনে করেন 64.42। আর আপনি যদি দেখান মানে গড় যদি ওভারটাইম দেখান ডেলি 3.5 আওয়ার্স, তাহলে 91 ঘন্টা হয় মাসে। তো মান্থলি 91 ঘন্টা আর ওভারটাইমের হার হলো, এই দুইটা গুণ করলেও এই অ্যামাউন্টটা বের হবে। এটাও আপনার হলো যে মান্থলি ওভারটাইম আর্নিং এর গড় আর্নিং। বুঝতে পারছেন কি? সেটা হলো যে প্রথম পদ্ধতি তো বললামই, আর দ্বিতীয়টা হলো আমি যে ওয়ার্কিং আওয়ার ডিক্লেয়ার করছি যে আমি ডেলি গড়ে 3.5 ঘন্টা করে করাই, তাহলে মাসে পরে কত, 91 ঘন্টা। এটা আপনি ওই এই আগের যে মডিউলটা ছিল ওয়ার্কিং আওয়ার যে মডিউল ছিল ওই মডিউলে আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে মান্থলি গড় আওয়ার কত, ওভারটাইমের ঘন্টা কত, সেখানে কিন্তু ডিক্লেয়ার করা আছে। তো ওইভাবে বসানো যেতে পারে। পরের কোশ্চেন হয়েছে লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল, অ্যাভারেজ মান্থলি আর্নিং ওভারটাইম আর্নিং ফিমেল, সেম ভাবে এখানে 29 নম্বরে মেল চাইছে আর 30 নম্বরে ফিমেল চাইছে, আর পদ্ধতি সবই সেম। 31 নম্বরে লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল, অ্যাভারেজ মান্থলি অ্যালাউন্স ইনসেন্টিভ বোনাস আর্নিং মেল ওয়ার্কারদের, পুরুষ শ্রমিকদের আপনাকে অ্যালাউন্স বা ইনসেন্টিভ বা বোনাসের গড় কত, মাসিক গড় কত, মানে মাসে কত টাকা ইনকাম আয় করে এই অ্যালাউন্স দিয়ে গড়ে ইনসেন্টিভ এবং বোনাসের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতেছি যে বোনাস বলতে আমরা বুঝি কি কি, দেখি অ্যানুয়াল বোনাস, সিনিয়রিটি বোনাস, ইনসেন্টিভ, অ্যাটেন্ডেন্স বোনাস, প্রোডাক্টিভিটি বোনাস। অ্যালাউন্স বলতে এই যে এখন যে প্রতিষ্ঠানে অ্যানুয়াল বোনাস দেয়, সিনিয়রিটি বোনাস দেয়, অ্যাটেন্ডেন্স বোনাস দেয়, প্রোডাকশন বোনাস দেয়, তাহলে আপনি কি করতে হবে যে প্রিভিয়াস 12 মাসের এই সব ধরনের বোনাসকে যোগ করবেন, 12 দিয়ে ভাগ করবেন, 1 মাসের গড় বোনাস বের হবে, টোটাল মেল ওয়ার্কার দ্বারা ভাগ করবেন, তাহলে একজনের মাসিক গড় বোনাস বের হবে। তবে আমরা এখানে যোগ করার ক্ষেত্রে এই বোনাস যখন আমরা নেই তখন আমরা ফেস্টিভ্যাল বোনাস, প্রিভিয়াস 12 মাসে 2টা বোনাস পেয়েছে, এই 2টা বোনাস আমরা নিই, কিন্তু এই 2টা বোনাস অ্যাড করা যাবে না। কারণ হলো এখানে বোনাস বলতে বুঝাইছে এটা বোনাস আপনার অ্যানুয়াল বোনাস, আমরা যেটা দিই এটা ফেস্টিভ্যাল বোনাস, উৎসব বোনাস। এখানে বলা হয়েছে অ্যানুয়াল বোনাস। অ্যানুয়াল বোনাস হলো অনেক প্রতিষ্ঠান, অনেক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান অ্যানুয়াল বোনাস দিয়ে থাকেন বছরের শেষে, যে এবার প্রফিট ভালো হয়েছে কোম্পানির, তো সবাইকে একটা বোনাস দাও। কিন্তু এই বোনাস বলতে, এই অ্যানুয়াল বোনাস বলতে ফেস্টিভ্যাল বোনাস বোঝানো হয়নি।
ফেস্টিভ্যাল বোনাস অ্যাড করলে এটা ভুল হবে। সিনিয়রিটি বোনাস, অনেক প্রতিষ্ঠান আছে যে 10 বছর চাকরি পূর্ণ হয়েছে এখন সিনিয়র একটা স্পেশাল একটা বোনাস দিতে হয় মাসে। অ্যাটেন্ডেন্স বোনাস, এটা অনেক প্রতিষ্ঠানই আছে। তাহলে আমার মনে হয় যে যে বোনাসগুলো আছে সেটা আপনি যোগ করে তারপরে করবেন। আর যদি কিছু না থাকে, অ্যাটেন্ডেন্স বোনাস তো আছে, অ্যাটেন্ডেন্স বোনাস তো ফিক্সড, এটা কোনো মাসে বেশি কোনো মাসে কম এরকম হয় না। তাহলে এটা অ্যাটেন্ডেন্স বোনাস যেটা আছে সেই সংখ্যাটা এখানে বসাই দিলেই হবে। আচ্ছা, 31 নম্বর 32 নম্বর সেম কোশ্চেন। উপরেটা ছিল মেল ওয়ার্কারের ক্ষেত্রে, নিচেটা ছিল ফিমেল ওয়ার্কারের ক্ষেত্রে। আর আমি জানি যে ফিমেল আর মেলের ক্ষেত্রে ভিন্নতা নেই, ফিমেলের ক্ষেত্রেও যে বোনাস আর মেলের ক্ষেত্রেও সেম বোনাস। উপরে 31 নম্বরেও যদি যে আনসার হবে, 32 নম্বরেও সেম অ্যান্সার হবে। 33 নম্বরে লোয়েস্ট ওয়েজেস গ্রেড বা লেভেল এভারেজ মান্থলি টেক হোম পে। এই হোয়াট ইজ টেক হোম পে, এটা বসলেই আপনি এই কোশ্চেনটা নিয়ে আর বেশি আলোচনা করার দরকার হবে। Take home pay means the net amount of income the worker receive after deduction related tax, benefit and other contribution. টেক হোম পে বলে মোট অ্যামাউন্ট। আগে আমরা একটু এই কোশ্চেনগুলো দেখে আসছি। মাসিক গড় মজুরি, এই মজুরি বলতে আমরা মোট মজুরি। আবার দেখছি মাসিক গড় ওভারটাইম। আর এই কোশ্চেনটা হলো টেক হোম পে মানে টোটাল অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট অফ ইনকাম, আয়ের সব অ্যামাউন্ট, মানে এখানে মোট মজুরিও বুঝাবে, ওভার টাইম বলাবে, ওভার টাইম মিলিয়ে এবং মোট মজুরি মিলিয়ে যেটা পাবে সেটাই হলো গড় মজুরি। তাহলে আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলোতে আমরা এই একটা মোট মজুরি পেলাম, গড় মোট মজুরি, আর এই একটা পেলাম গড় ওভার টাইম। এই দুইটা যোগ করে যদি আমরা এখানে বসাই তাহলেও হয়ে যাবে এই টেক হোম পে। টেক হোম পে বলতে বোঝানো হয়েছে মানে মোট মজুরি এবং ওভার টাইম মিলিয়ে যত টাকা পাইছে। তাহলে আমরা এখানে মানে এভারেজ ওয়েজেস আর এভারেজ ওটি এই দুইটা যোগ করে এখানে দিলে হবে। আর এসএলসিবি যেভাবে বলছে সেটা হলো প্রিভিয়াস 12 মাসের মোট পেমেন্ট, মানে ওটি এবং গ্রোস স্যালারি মিলে যেটা পাইছি 12 দিয়ে ভাগ করলে এক মাসের গড় বের হবে। তাকে যদি আবার টোটাল মেল ওয়ার্কার দ্বারা ভাগ করেন তাহলে একজনের টোটাল টেক হোম পে বের হবে। তবে এটা মাথায় রাখতে হবে, টেক হোম পে মানে মোট মজুরি এবং ওটি সহ যত অ্যামাউন্ট সে পেয়েছে। ঠিক আছে, 34 নম্বরে সেম, তবে টেক হোম পে ফিমেলের জন্য, মেলের জন্য এটা ফিমেলের জন্য, সেম ভাবে বের করতে হবে। ওয়েজেস ডাটা মোস্ট রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, 35 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হলো ওয়েজেস গ্রেড বা লেভেল মোস্ট রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ফ্যাসিলিটি, এভারেজ মান্থলি বেসিক ওয়েজেস মেল। আচ্ছা, আমরা এভারেজও বুঝি, এভারেজ বলতে 12 মাসের গড়, আর বেসিকও বুঝি, বেসিক বলতে হলো মোট মজুরি, আর মেল তো মেল। তবে কি মোস্ট রিপ্রেজেন্টেটিভ মানে সর্বাধিক প্রতিনিধিত্বকারী লেভেল। তাহলে আপনার তো 4টা গ্রেড আছে, তাহলে কোন গ্রেডে সব থেকে বেশি প্রতিনিধিত্বকারী, কোন গ্রেডটা মানে কোন গ্রেডে সব থেকে বেশি এমপ্লয়ি আছে সেই গ্রেডটাই হলো সব থেকে বেশি প্রতিনিধিত্বকারী গ্রেড। আচ্ছা, তাহলে আপনার প্রতিষ্ঠানে যদি 3 নম্বর গ্রেডে সব থেকে বেশি লোক থাকে তাহলে ওই গ্রেডটা এখানে বিবেচনা করবেন। তাই কি হচ্ছে ওয়েজেস গ্রেড বা লেভেল মোস্ট রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ফ্যাসিলিটি, সর্বাধিক প্রতিনিধিত্বকারী গ্রেড বা লেভেলের মান্থলি মানে গড় মজুরি কত এই জানতে চাইছি। 3 নম্বর গ্রেডে সব থেকে বেশি লোক হয়ে থাকে, তাহলে 3 নম্বর গ্রেডের প্রিভিয়াস 12 মাসের মোট মজুরিকে 12 দিয়ে ভাগ করলে এক মাসের গড় বের হবে। তাকে যদি আবার ওই 3 নম্বর গ্রেডের মোট মেল ওয়ার্কার দ্বারা ভাগ করেন তাহলে এক মাসের 3 নম্বর গ্রেডের মেল ওয়ার্কারদের গড় মজুরি বের হবে। এটি আপনাকে চাচ্ছি। তবে আরেকটা কাজ করতে পারেন, সহজ বুদ্ধি, শর্ট মেথড। 3 নম্বর আপনার সফটওয়্যারে ঢুকে দেখবেন যে যেহেতু আপনার 3 নম্বর গ্রেডে সব থেকে বেশি লোক কাজ করে সেটাই হলো মোস্ট রিপ্রেজেন্টেটিভ গ্রেড। আর যদি আপনার 2 নম্বর গ্রেডে সব থেকে বেশি লোক শ্রমিক থাকে তাহলে 2 নম্বর গ্রেডটা হবে যে মোস্ট রিপ্রেজেন্টেটিভ গ্রেড। এখানে ডিপেন্ড করবে আপনার প্রতিষ্ঠানের উপরে। আমি ধরে নিলাম 3 নম্বর গ্রেড। তাহলে আপনাকে দেন যে 3 নম্বর গ্রেডের লোয়েস্ট মজুরি আছে কত, আর 3 নম্বর গ্রেডের হাইয়েস্ট মজুরি আছে কত। লোয়েস্ট ওয়েজেস হাইয়েস্ট ওয়েজেস দুইটা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, যেটা আসবে সেটা বসাইলে হবে। 36 নম্বরে সেম কোশ্চেন, তবে এটা ফিমেলের জন্য। কি করবেন যে আপনার 3 নম্বর গ্রেডে বা ফিমেল ওয়ার্কার কোন গ্রেডের ফিমেল ওয়ার্কার 3 নম্বর গ্রেডের সর্বনিম্ন মজুরি সর্বোচ্চ মজুরি 2 দিয়ে ভাগ করবেন, অথবা ফিমেল ওয়ার্কারদের প্রিভিয়াস 12 মাসের মোট মজুরিকে যোগ করবেন, 12 দিয়ে ভাগ করবেন, এক মাসের আপনার ফিমেল ওয়ার্কারদের গড় মজুরি বের হবে,
সেখান থেকে ফিমেল ওয়ার্কার, টোটাল ফিমেল ওয়ার্কার দ্বারা ভাগ করলে একজন ফিমেল ওয়ার্কারদের গড় মজুরি বের হবে। ঠিক আছে। 37 নম্বর, ওয়েজেস গ্রেড বা লেভেল মোস্ট রিপ্রেজেন্টেটেড ইন দ্য ফ্যাসিলিটি এভারেজ মান্থলি ওভারটাইম আর্নিং মেল। সেম ভাবে এখন চাইছিল যে মোস্ট রিপ্রেজেন্টেটিভ গ্রেড ধরে নিলাম গ্রেড 3, 3 নম্বর গ্রেডের মানে ওভার টাইমের মেল ও পুরুষ শ্রমিকদের ওভার টাইমের মাসিক গড় মজুরি জানতে চাইছে। তাহলে একটা পদ্ধতি হলো প্রিভিয়াস 12 মাসের ওই 3 নম্বর গ্রেড যেহেতু লোক বেশি ওই মোস্ট রিপ্রেজেন্টেটিভ গ্রেড, 3 নম্বর গ্রেডের আপনার প্রিভিয়াস 12 মাসের টোটাল ওভার টাইমের আর্নিংটাকে যোগ করে 12 দিয়ে ভাগ করে 1 মাসের গড় বের হবে। তাকে যদি আপনি আবার মেল ওয়ার্কার দ্বারা ভাগ করেন তাহলে একজনেরটা বের হবে। আর একটা বুদ্ধি হলো যে যেহেতু আপনি ওভার টাইমের ঘন্টা তো ডিক্লেয়ার করে দিচ্ছেন যে আমার গড়ে ওভার টাইম হয় কত ঘন্টা 3.5, অতএব মাসে হয় কত 91 ঘন্টা। এটা তো সব গ্রেডের জন্য সেম। তাহলে আপনাকে 3 নম্বর গ্রেডের গড় মজুরি আপনি এখানে পেলেন কত, এই 15,517 টাকা। এর ওটি রেট কত 83.76 টাকা। আর গড়ে আপনার মাসিক ওভার টাইমের ঘন্টা কত 91 ঘন্টা। এটা গুণ করলেও তো বের হয়ে যায়। ঠিক আছে। এটা সহজ একটা পদ্ধতি হলো যে আপনি মোস্ট রিপ্রেজেন্টেটিভ গ্রেডের গড় মজুরিকে, গড় যে মজুরি আসবে সেই মজুরি দিয়ে আপনি ওভার টাইমের হারটা বের করবেন। আর হলো যে আপনার ওভার টাইমের ঘন্টা কত ঘন্টা ওভার টাইম করা, এই দুইটা গুণ করলেও সংখ্যাটা বের হয়ে যাবে। 38 নাম্বারটা সেম, এটা হলো মেল ওয়ার্কারের ক্ষেত্রে, 38 নাম্বার হলো ফিমেল ওয়ার্কারের ক্ষেত্রে। ওএসএস গ্রেড বা লেভেল মোস্ট রিপ্রেজেন্টেটিভ ফ্যাসিলিটি এভারেজ মান্থলি অ্যালাউন্স ইনসেন্টিভ বোনাস আর্নিং, এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। 3 নম্বর গ্রেডে যারা কাজ করে এদের মোট অ্যালাউন্স ইনসেন্টিভ বোনাস আর্নিং যা আছে এটার গড় হচ্ছে আপনার কাছে। আমি আগেও বলছি এইখানে একটা জিনিস ভুল করার বিষয় হলো আমরা বোনাস বলতে মনে করি ফেস্টিভ্যাল বোনাস, বাট না, ফেস্টিভ্যাল বোনাস ইজ ফেস্টিভ্যাল বোনাস। আর এখানে বোনাস বলতে বোঝানো হয়েছে যে অ্যানুয়াল বোনাস, মানে বাৎসরিক বোনাস। এই বাৎসরিক বোনাস হলো কোনো প্রতিষ্ঠান তার আয়ের উপরে ব্যয়ের উপর ডিপেন্ড করে, কোনো প্রতিষ্ঠান ইচ্ছে করলে দিতেও পারে নাও দিতে পারে, এটা ভলান্টারি। তা আমরা টোটাল হলো যে ইনসেন্টিভ বা অ্যালাউন্স অথবা বোনাস বা অ্যাটেন্ডেন্স বোনাস যদি কিছু থাকে এটাকে যোগ করে 12 দিয়ে ভাগ করে তারপরে হলো যে ওই যে 3 নম্বর গ্রেডের সব থেকে লোক বেশি ছিল, তো 3 নম্বর গ্রেডের মেল ওয়ার্কার দ্বারা ভাগ করলে গড় বের হবে। অথবা যদি শুধু অ্যাটেন্ডেন্স বোনাস দিয়ে থাকে তাহলে অ্যাটেন্ডেন্স বোনাসের কত টাকা দেন সেটা বসালে হয়ে যাবে। 39 নম্বর 40 নম্বর সেম। 39 নম্বরে বলছে মেল ওয়ার্কারের ক্ষেত্রে, 48 নম্বর ফিমেল ওয়ার্কারের ক্ষেত্রে, কিন্তু পদ্ধতি বা মেথড সেম। 40 নম্বর কোশ্চেন, আর ওয়ার্কার basic wages ever review and adjust for the entire facility? সমগ্র প্রতিষ্ঠানের শ্রমিকদের কি মানে বেসিক ওয়েজেস মজুরি কি রিভিউ করা হয়? অবশ্যই আমরা প্রতি বছর একবার শ্রমিকদের মজুরি রিভিউ করে থাকি। অ্যান্সার হবে ইয়েস। হোয়াট আর ইন্ডিভিজুয়াল ওয়ার্কার বেসিক ওয়েজেস বেজ আপন? প্রতিটা শ্রমিকের মূল মজুরি কিসের উপর ভিত্তি করে? যেসবের উপর ভিত্তি করে সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ ইট। যেসব বিষয়ের ভিত্তি করে সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 41 নম্বরে লিগাল রিকোয়ারমেন্ট, অবশ্যই মজুরি তো লিগাল রিকোয়ারমেন্ট মানে মিনিমাম ওয়েজের উপর ডিপেন্ড করেই। আমরা 4 নম্বর গ্রেডে এর জন্য দিই, 3 নম্বর গ্রেডে নির্দিষ্ট দিই, 2 নম্বর গ্রেডে 1 নম্বর গ্রেড, প্রতিটা গ্রেডের জন্য আমাদের লতে যেভাবে ডিফাইন করা আছে সেভাবে আমরা মজুরি দিই। তাহলে লিগাল রিকোয়ারমেন্টের ডিপেন্ড করে, তাহলে এটা আমরা এক্স দেব। লিভিং ওয়েজ এস্টিমেট না, লিভিং ওয়েজেস মানে অনেক বেশি হতে পারে, 25,000 হতে পারে। আমরা তো লিভিং ওয়েজেসটা ফলো করি, এটা চুজ থাকবে। স্কিল, অবশ্যই স্কিলের উপর ডিপেন্ড করে। এটা শ্রমিকের 2 নম্বর গ্রেডের বেতন হলো 13,550, বাট তার স্কিল বেশি, স্কিল ভালো, তার এক্সপিরিয়েন্স আছে, তার লেন্থ অফ সার্ভিস বেশি, সেক্ষেত্রে আমরা তার ডিমান্ডও বেশি, সেক্ষেত্রে তাকে আমি 14,000 14,500 টাকা পরিশোধ করতে পারি। তাহলে স্কিলের উপর ডিপেন্ড করে, এটা এক্স হবে। এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, এটা আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এক্স সিলেক্ট করে দেবো। লেন্থ অফ এমপ্লয়মেন্ট, এটাও আমরা এর উপরও ডিপেন্ড করে, এটাও আমরা এক্স করে দেবো। এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এক্স করে দেবো। এবার পারফরমেন্সের উপর ভিত্তি করে, অবশ্যই করে। আদার অন্য কিছু নাই। এখানে আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দুইটা অপশন আসবে, চুজ এবং এক্স, আমরা এক্স চুজ থেকে যাবে। নন অফ দ্য অ্যাবভ, এটাও চুজ থেকে যাবে। পারফরমেন্স ইভ্যালুয়েশন, ডাজ দ্য ফ্যাসিলিটি কন্ডাক্ট ওয়ার্কার পারফরমেন্স ইভ্যালুয়েশন?
ফ্যাসিলিটি কি ওয়ার্কারদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করে? ইয়েস, পারফরমেন্স ইভ্যালুয়েশন করে। Does the facility control worker performance evaluation based on a standard set of criteria? একটা স্ট্যান্ডার্ড মানসম্মত ক্রাইটেরিয়া সেটের মাধ্যমে কি পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হয়? অবশ্যই করা হয়, ইয়েস। কিন্তু এই জায়গাতে আমার একটু বলার আছে, আসলেই কি একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া সেটের মাধ্যমে কি পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হয় না? হয় কি? এখানে কোশ্চেন থেকেই যে আসলে কি আমরা করি? এসএলসিবি যেভাবে চাচ্ছে আর আমরা যেভাবে করি, অধিকাংশ প্রতিষ্ঠান করে হলো যখন ইনক্রিমেন্টের সময় আসে তো অটো 5% ডিসেম্বর মাসেই তো সব থেকে বেশি ইনক্রিমেন্ট হয়, প্রায় 80%। তারপরে প্রতি মাসে মাসে ওই জয়েন্ট ডেট অনুসারে অল্প অল্প শ্রমিকদের ইনক্রিমেন্ট হয়ে থাকে, যার যেভাবে জয়েন্ট সেভাবে 1 বছর পূর্ণ হলে। কিন্তু বড় অংশটাই হয় ডিসেম্বর মাসে, কারণ ডিসেম্বর মাসে তো সবার সমন্বয় হয়ে যায়। তো আমরা কি করি যে ডিসেম্বর মাসে সবার সমান 5% ইনক্রিমেন্ট দিয়ে দিই। এবার জানুয়ারি মাসে কি করি, পিএমদের কাছ থেকে লিস্ট নিয়ে যে কারা কারা একটু ভালো অপারেটর, এদের একটা লিস্ট। তো সে 2000 ওয়ার্কার থাকলে সে হয়তো 200 ওয়ার্কারদের একটা লিস্ট দিল যে এরা ভালো অপারেটর, এদেরকে একটু বাড়তি ইনক্রিমেন্ট দিতে হবে। এবার ওই 200 ওয়ার্কারদের নিয়ে আই একটা অ্যাসেসমেন্ট করে, এবার সে বলে যায় এদেরকে আরো 2% করে বৃদ্ধি করে দেওয়ার সুপারিশ করে, অথবা একটা থাম্প একটা অ্যামাউন্ট 500, 1000, 700 করে দিয়ে দেয়। এটা আমরা ইনক্রিমেন্ট দিই এবং ডকুমেন্ট রেখে যে আমরা পারফরমেন্স ইভ্যালুয়েশন করেছি এবং যারা যোগ্য তাদেরকে আমরা মিনিমাম যে ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে তার থেকে বেশিও দিচ্ছি। কিন্তু এসএলসিবি এটা চায় না। এসএলসিবি চাইছে সেট অফ ক্রাইটেরিয়া, এই স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড মানসম্মত একটা ক্রাইটেরিয়া সেট করতে বলা হয়েছে। সেগুলো আপনার একটা পলিসি থাকতে হবে। সেই পলিসিতে হলো 70-এর ধরে নিতে পেলে 5%, 70 থেকে 80 পেলে 6%, এই 80 থেকে 85 পেলে ধরেন 7%, 85 থেকে 90 পেলে 8%, 90 থেকে 95 পেলে 9%, 95 থেকে 100 পেলে 10%। এই যে আমি একটা ক্রাইটেরিয়া সেট করে দিলাম ইনক্রিমেন্টের, এটি যে থাকতে হবে তা না, আপনাদের নির্দিষ্ট পলিসি অনুযায়ী আপনারা সেট করে নেবেন। এখন মার্কিংটা কিভাবে করবেন, মানে ইভ্যালুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করে হবে? এসএলসিবি বলছে ইভ্যালুয়েশন শুধু আই তার মানে পারফরমেন্স ইভ্যালুয়েশন করে ইনক্রিমেন্ট দেবে সেটা না, পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে হবে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে। সেটা অ্যাটেন্ডেন্স রেকর্ডের উপরে, প্রোডাক্টিভিটি আউটপুটের উপরে, কোয়ালিটি অফ ওয়ার্কের উপরে, স্কিলের উপরে, কমিউনিকেশন স্টাইলের উপরে, ডিসিপ্লিনারি ইস্যুর উপরে, অ্যাটিটিউডের উপরে, ডিমিএনার আচার আচরণের উপরে। তাহলে এতগুলো বিষয়কে আপনাকে ইভ্যালুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে আপনার এখানে এইচআর সম্পৃক্ত থাকবে, কোয়ালিটি সম্পৃক্ত থাকবে, প্রোডাকশন সম্পৃক্ত থাকবে এবং আই সম্পৃক্ত থাকবে। আপনাকে 4টা সেকশনে তার ইভ্যালুয়েশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। তাহলে আপনি করতে পারেন কি, এই 3টা ফরম্যাট করে দিতে পারেন সফটওয়্যারে। সেই সফটওয়্যারে ফরম্যাট করে থাকলে আপনি কি করবেন, যে এইচআর যে আসছে সে ওই ওয়ার্কারদের অ্যাটেন্ডেন্স রেকর্ড দেখলো, তার অ্যাবসেন্টিজম কেমন, তার লেট অ্যাটেন্ডেন্ট কেমন, তার ডিসিপ্লিনারি অ্যাকশন কি অবস্থা, এগুলো দেখে সে এইচআর একটা মার্কিং করে দিল। এইচআর ধরেন 20 মার্ক, একটা এমপ্লয়ের ক্ষেত্রে এই 20-এর জায়গায় সে 17-18 দিল। প্রোডাকশন সে কি করবে, ওই ওয়ার্কারের এগেনস্টে সে একটা ইনফরমেশন করবে, মানে মার্কিং করবে। প্রোডাকশনের তার পিএম এর কাছে 50 মার্ক রলো, সে কি করবে, তার প্রোডাক্টিভিটি আউটপুট কেমন, তার কোয়ালিটি অফ ওয়ার্ক কেমন, তার হলো অল্টার কেমন, তার অ্যাটিটিউড কেমন, তার কমিউনিকেশন স্টাইল কেমন, সে কি কোনো অল্টার গেলে কি ওটা কি পিএমকে বলে জানায়, সুপারভাইজারকে জানায়, না গোপন রেখে পিছনের দিকে ছেড়ে দেয়, এই তার কমিউনিকেশন স্টাইল কেমন, কোনো সমস্যা হলে কি দ্রুত জানায়, না সেটা জানায় না। তারপরে হলো তার অ্যাটিটিউড কেমন, তাকে একটা জিনিস শিখাতে গেলে কি শিখতে চায়, না রিজিড মাইন্ডেড, সে শিখতে চায় না। এইসব বিষয়ের উপরে পিএম 40-এর মধ্যে সে ধরেন 30 মার্ক দিল। এখন আই দেখবে তার স্কিল, সে ঘন্টায় কত পিস দিতে পারে, সে কয়টা প্রসেস জানে, সে কয়টা মেশিন জানে, সেই মেশিন হওয়ার কাজ জানে, এগুলোর উপরে সে আই একটা মার্ক দিল। আই দিলেন 40-এর ভিতরে, সে আই মার্ক দিল 30, পিএর মার্ক দিল 40-এর ভিতরে ধরেন 39, এবং এই সাইড দিল হলো 20। তাহলে কত মার্ক আসলো, 60, প্রায় 90, 89 মার্ক আসলো। এখন যেহেতু 89 মার্ক আসলো, তাহলে সে কত পাবে, 60% ইনক্রিমেন্ট পাবে। ভালো কথা। এখন ওয়ার্কারদের ইনক্রিমেন্টের সময় তাকে ইভ্যালুয়েশনটা হয়ে গেল। এখন ওয়ার্কারে বললেন যে তুমি এই 89 মার্ক পেয়েছো, তুমি এবার 8% ইনক্রিমেন্ট পাবা।
বলে কেন আমি 89 পেলাম, আমি কোথায় কম পেলাম? তখন দেখাতে হবে যে এই দেখো তুমি 30 পেয়েছো হলো আইর এখানে, কারণ তোমার এফিসিয়েন্সি কম, তোমার মাল্টি স্কিল অপারেটর না, তুমি দুইটা প্রসেস পারো। তুমি যদি অনেকগুলো প্রসেস পারতা তাহলে তুমি এখানে মার্ক পেতে। তাহলে কি হবে, এমপ্লয়ির সে বুঝতে পারবে তার কোথায় গ্যাপ আছে এবং সে ওই জায়গাটায় মানে নজর দেবে এবং ওখানে ডেভেলপ করার চেষ্টা করবে। দেখা গেল আই ভালো দেশে, প্রোডাকশন কম দেশে, কেন? যে তার মানে ভালো কাজ করে, অনেক দ্রুত করে, অনেক মানে প্রোডাকশন দেয়, অনেক মেশিন দেয়, বাট অল্টার বেশি করে, সেখানে মার্ক পায় না। সে তাহলে অল্টারের দিকে নজর দিত। একটা সব ভালো, তার অ্যাবসেন্ট বেশি, এখানে সে এইচআর এখানে মার্ক কম পেয়েছে। এইভাবে আপনাকে এসএলসি বেঁচেছে। এটা কিভাবে করা যেতে পারে? সফটওয়্যারে ডেভেলপ করা যেতে পারে। প্রত্যেকটা এমপ্লয়ের এগেনস্টে ধরেন এভাবে ফরম্যাট করা থাকবে সফটওয়্যারে, পিএম ওই এমপ্লয়ের আইডি কার্ড ধরে সার্চ দিয়ে ফরম্যাট বের হবে, সেখানে ক্লিক করে মার্ক দেবে, অটো সেভ হয়ে যাবে। প্রোডাকশন দেবে, আইটা দেবে, অটো হয়ে এই তিনটা মিলিয়ে সফটওয়্যারে একটা পেজ দাঁড় হবে, দেখা যাবে সে কত পেয়েছে। এখন কি করবে, ওইটাই আপনার এইচআর থেকে ওই 4টা পেজ প্রিন্ট দেবে। একটা হলো যে মেইন শিট, সামারি শিট, যেখানে 3টা সেকশনের টোটাল মার্ক আছে, আর তার পিছনে এগেনস্টে 3টা আইয়ের একটা ডকুমেন্ট, প্রোডাকশনের একটা, এইচআর একটা, এটা 3টা থাকবে তার সাব পেপার। এটা মিলেই তার ইভালুয়েশন। এইভাবে চাচ্ছে এসএলসিবি, এবং এটা আসলে ইফেক্টিভ। এটা করলে এমপ্লয়ি মোটিভেটেড হয়, তার ভুলগুলো বুঝতে পারে এবং সে নিজে ডেভেলপ করার একটা সুযোগ পায়। দেখেন 11 নম্বর কোশ্চেনটা আবার বলছি, ইফ ইয়েস আর ওয়ার্কার পারফরমেন্স ইভ্যালুয়েশন শেয়ার অর ডিসকাস উইথ ওয়ার্কার। পারফরমেন্স ইভ্যালুয়েশনটা কি ওয়ার্কারের সাথে শেয়ার করা হয়? দেখেন এখানে শেয়ারের কথা বলা আছে। আমরা কি করি, 5% আমরা যে ইনক্রিমেন্টটা দেই, ইফ ইয়েস আর ওয়ার্কার পারফরমেন্স ইভ্যালুয়েশন শেয়ার অর ডিসকাস উইথ ওয়ার্কার, যে পারফরমেন্স ইভ্যালুয়েশন করি এটা কি শ্রমিকদের সাথে শেয়ার করি? যদি শেয়ার যদি করে থাকে তাহলে এইভাবে শেয়ার করা যেতে পারে। আমরা কি করি, যে অটো 5% হয়, সে অটো 5% চলে যায়, সে জানেও না যে কেন 5% পেলো, কেন সে 6% পেলো না, কেন 8% পেলো না, কেন তার প্রমোশন হলো না, সে জানেও না। 52 নম্বর যে কোশ্চেনটা, ডিসক্রাইব দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ ডিপার্টমেন্ট ইন দ্য ফ্যাসিলিটি। আপনার অতদিন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সুইং, ফিনিশিং, কাটিং টাইম, যে সেশনে সব থেকে বেশি লোক আছে, মোস্ট রিপ্রেজেন্টেটিভ, সেই সেকশন দেবেন। আমার হচ্ছে ফ্যাক্টরিতে সুইং সেকশন সব থেকে লোক বেশি, সেই সুইং সেকশন বললাম, সুইং সেকশন। নাম্বার অফ ফিমেল ওয়ার্কার হু আর পারফর্ম উইথ অ্যান ইনক্রিজ ইন দেয়ার বেসিক ওয়েজেস এজ রেজাল্ট অফ দেয়ার প্রমোশন। মানে গত 1 বছরে আপনি কজন ফিমেল ওয়ার্কারদের প্রমোশন দিয়েছেন এবং ইনক্রিমেন্ট করেছেন, যে যে কজন দিয়েছেন সেই সংখ্যাটা এখানে বসাবেন। নাম্বার অফ মেল ওয়ার্কার হু আর পারফর্ম উইথ অ্যান ইনক্রিজ ইন দ্য বেসিক ওয়েজেস রেজাল্ট ইন দ্য দেয়ার প্রমোশন, এবং প্রমোশন দিয়েছেন বেশি বুঝে পারছে এরকম মেল ওয়ার্কার কয়জন, এখানে বসাবেন। কমপ্লিট অল দ্য বোনাস টাইপ দ্যাট আর ফ্যাসিলিটি প্রোভাইডেড টু ওয়ার্কার ইন দ্য অ্যাসেসমেন্ট পিরিয়ড। আচ্ছা দেখি যে কোন কোন ধরনের বোনাস আমরা দিয়ে থাকি। ফ্যাসিলিটি পেইড এন্ড অ্যাটেন্ডেন্স বোনাস, ফ্যাসিলিটি অ্যাটেন্ডেন্স বোনাস দেয়, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট, আমরা দেই বাট এটা আইনি নাই, এটা ভলান্টারি। আর না দিয়ে থাকলে নো, নট লিগালি রিকোয়ার্ড। এবার 56 নম্বরে, ডাজ দ্য ফ্যাসিলিটি পে প্রোডাক্টিভিটি বোনাস, যদি প্রোডাক্টিভিটি বোনাস বা প্রোডাকশন বোনাস দেন তাহলে ইয়েস নট লিগাল রিকোয়ারমেন্ট, এটা ভলান্টারি। আর না দিয়ে থাকলে নো, নট লিগাল রিকোয়ারমেন্ট। ফ্যাসিলিটি পেড অ্যানুয়াল বোনাস, যদি বাৎসরিক বোনাস দেন তাহলে নো, নট লিগাল রিকোয়ারমেন্ট, আমরা দেই না এবং আইনেও নাই। আর যদি দিয়ে থাকেন ইয়েস দেই বাট নট লিগাল রিকোয়ারমেন্ট। আমি আবার বলি, অ্যানুয়াল বোনাস ইজ নট ফেস্টিভ্যাল বোনাস, ফেস্টিভ্যাল বোনাস ভিন্ন জিনিস, আর অ্যানুয়াল বোনাস হলো কোম্পানির, এটা ভলান্টারি। 58 নম্বরে, ফ্যাসিলিটি পে হাউজিং, ট্রান্সপোর্ট অ্যান্ড মেল অ্যালাউন্স। ফ্যাসিলিটি কি ট্রান্সপোর্ট দেয়, হাউজিং দেয় এবং খাবারের জন্য ভাতা দেয়? দিয়ে থাকলে ইয়েস, না দিয়ে থাকলে নো, নট লিগাল রিকোয়ারমেন্ট। এটা আবার এইটা মনে করেন না যে আপনার যখন বেতন দেন তাকে 12,500, এর ভিতরে আবার আপনি হাউজিং দেন বেসিক্যালি 50%, ট্রান্সপোর্ট দেন 450, মেল দেন 1200, মেল অ্যালাউন্স দেন 1250, এইটা না, ওটা তো ধরেই না, ওগুলো তার মজুরির ভিতরে চলে গেল। ওই মজুরির বাইরে গিয়ে আপনার বাড়ি ও বাসা অনেক দূরে, দিনে কি আপনি তাকে কোনো ট্রান্সপোর্ট দেন, যাতায়াত ব্যবস্থা দেন, অথবা বাসা অনেক দূরে আপনি থাকার ব্যবস্থা করে দিচ্ছেন কি, অথবা বাসা অনেক দূরে বা কাছে আপনার দুপুরে খাবারের ব্যবস্থা করেন, এরকম কিছু দেন, এইটা বুঝাইতে চাইছে। মানে ভলান্টারি কিছু থাকে, মানে বেসিক মানে তার মোট মজুরির ভিতরে যেটা আসছে সেটাকে মনে করে এখানে আপনি ইয়েস দিবেন না। 59 নম্বর, দ্য ফ্যাসিলিটি পে সিনিয়রিটি অথবা অর গ্র্যাচুইটি বোনাস, সিনিয়রিটি বোনাস বা গ্র্যাচুইটি বোনাস দেন কেন? দিয়ে থাকলে ইয়েস,
তবে ইয়েস নট লিগাল রিকোয়ারমেন্ট, আর না দিয়ে থাকলে নো নট লিগাল রিকোয়ারমেন্ট। আদার ম্যানিটারি বোনাস, অন্য কোনো আর্থিক বোনাস দেন কিনা দিয়ে থাকলে ইয়েস, না দিয়ে থাকলে নো। এই কোশ্চেনটা বাংলাদেশের জন্য। হ্যাজ দ্য ফ্যাসিলিটি এস্টাবলিশড এ ওয়ার্কার পারফর্ম ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড ও ওয়েলফেয়ার ফান্ড, ফ্যাসিলিটি কি পার্টিসিপেশন ফান্ড বা ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থা করেছে? মানে এটা যদি করে থাকেন তাহলে তো ইয়েস, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল। কারণ আমাদের জন্য বাংলাদেশের জন্য যে বাংলাদেশের ল আছে এখানে পার্টিসিপেন্ট ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ডের কথা ম্যান্ডেটরি বলা হয়নি। 62 নম্বরে, আর ওয়ার্কার পার্টিসিপেশন বা ওয়েলফেয়ার ফান্ড ইউজ অ্যান্ড ডিস্ট্রিবিউট অ্যাজ লিগ্যালি রিকোয়ার্ড, যদি থেকে থাকে সেটা কি আইনিভাবে, আইনের সঠিকভাবে কি ডিস্ট্রিবিউট করা হচ্ছে? এটা নট অ্যাপ্লিকেবল। আর যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস। এই ছিল হলো যে টোটাল 62 কোশ্চেন। তবে ওয়েজ অ্যাজ বেনিফিটে 120টা কোশ্চেন আছে। আমরা আজকের এইখানে 62টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। রেস্ট অফ দ্য কোশ্চেন 63 থেকে 120 পর্যন্ত পরবর্তী ভিডিও ওয়েজেস অ্যান্ড বেনিফিট পার্ট 2 তে গিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।